পরদিন সকালে শেডের তলায় দাঁড়িয়ে গোকুলের সাথে কথা হচ্ছিল। দু চার কথার পর আমি আর কাল রাতের কথাটা চেপে রাখতে পারলাম না। বললাম, আচ্ছা গোকুল, ওই ছবিটা কার, তুমি কি তা আমায় সঠিক করে বলতে পারো? বা সেই ছবি তোমায় কে দিয়েছিল? কেন, কি হয়েছে? আমার মনে হয় ওই ছবি যার, সে কোনো স্বাভাবিক মানুষ নয়। মানে মানে ও মুখ আমায় কাল সারা রাত ঘুমোতে দেয়নি। গোকুল হাসলো। আর হয় নাকি? আমার বাড়িতে এতকাল ছবিটা পড়ে আছে, কিছু হলো না, আর তোমায় কিনা কাল সারা রাত ঘুমোতে দেয়নি। তোমার যে কথায় বিশ্বাস হবে না সে আমি জানতো। শোনো, ওসব কিছু নয়। প্রথম প্রথম কাজে জয়েন করেছো, কাজের চাপে ওরমটা হতে পারে। আমি এখন চলি, দেরি হয়ে যাচ্ছে, বুঝলে? হতেই পারে, স্ট্রেসটা কাল একটু বেশি ছিল বটে। কথাটা ভাবতে ভাবতে অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম আশিসবাবু দূর থেকে আমার দিকে বিস্ময়ে ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু কাছে যেতে অদ্ভুত স্বরে তিনি বললেন, নীলমণি, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু এ কথা বলছেন কেন? না মানে, তুমি ওইখানে দাঁড়িয়ে একা একা নিজের মনে কি সব বকে যাচ্ছিলে, তাই বললাম। না না, একা কোথায়, আমি তো গোকুলের সাথে কথা বলছিলাম। গোকুল? কে গোকুল? কেন স্যার? ওই স্টেশনের টিকিট ক্লার্ক, ওই যে পশ্চিম পাড়ায় বাড়ি। গোকুল? এই নামে তো কোনো এমপ্লয়ি এখানে কাজ করে না। আর তাছাড়া বছর 2 ধরে ওই টিকিট ক্লার্কের পোস্টটা খালি পড়ে আছে। আশিসবাবুর কথা আমি প্রথম বিশ্বাস করিনি। আমি বললাম, স্যার, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে ওর বাড়ি চলুন, আমি ওর বাড়ি কালই গেছি। গেছো? চলো তো দেখি। সে বাড়ির সামনে যেতেই আমি যেন আঁতকে উঠলাম, হাত পা কাঁপতে লাগলো আমার। বাড়ির সদর দরজা অব্দি ঝোপ আর আগাছা স্তূপ, ভাঙাচোরা গেটে মাকড়সার জালে ছেয়ে গেছে, যা কাল আমার এক বিন্দুও চোখে পড়েনি। আর ওই বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে, কার্নিশ বেয়ে উঠেছে অসহ্য চারা। একটা কাক পক্ষীও সে বাড়ির ছায়া মারাচ্ছে না। তাহলে কি আমি কাল যা সব দেখেছি সব ভুল, নাকি এসব অলৌকিক? আশিসবাবু বললেন, আরে তো ভাঙাচোরা পরিত্যক্ত একটা বাড়ি, চাকরিতে এসে অব্দি আমি এই বাড়িটাকে এভাবেই দেখছি। কার ছিল কে জানে। ততক্ষণে আমার চারপাশ অন্ধকার হয়ে এসেছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার শরীরটা কেমন খারাপ হতে শুরু করেছে যেন। রাতে কলকাতার একটা ট্রেন আছে, ঠিক করলাম আর না, আজ রাতে ট্রেনেই বাড়ি ফিরবো, তারপর যা হবে দেখা যাবে। ট্রেন একদম ফাঁকা, নির্জন। এত রাতে সহযাত্রী হিসেবে কাউকেই পেলাম না তেমন। অন্ধকার কামরায় গুটিসুটি মেরে বসেছিলাম, হাওয়ায় চোখটা কেমন লেগে এসেছিল। হঠাৎ চোখ খুলে পাশের সিটের দিকে তাকাতেই সমস্ত ভয়টা যেন ফের জাঁকিয়ে ধরল আমাকে। আমার পাশের সিটে বসে আছে গোকুল। ওর প্রশান্ত দৃষ্টি আমায় তখন আরো আতঙ্কে ফেলেছে। অজান্তেই মুখ থেকে বিড়বিড় করে কথাটা বেরিয়ে এলো, গোকুল, তুমি এখানে? কথাটা শুনে গোকুল যেন মুচকি হাসিল, তারপর ঘেরে ঘেরে গলায় বলল, আমি তো এখানেই থাকি, কিন্তু তুমি বাড়ি ফিরে যাচ্ছ কেন? চাকরি করবে না? তারপর ও যেন ধীরে ধীরে আমার দিকে ওর দুহাত বাড়িয়ে দিল। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ঘটনার আকস্মিকতা যেন আমায় বুঝিয়ে দিল এখন আমার এখান থেকে পালানো উচিত। পরক্ষণেই তড়িঘড়ি কামরা থেকে নেমে পড়লাম, তারপর রুদ্ধশ্বাসে রেল লাইনের পাশ দিয়ে ছুটতে থাকলাম। ড্রাইভারের সাথে যদি দেখা করা যায়, রেলের কর্মী হিসেবে যদি কোনো উপায় হয়। ছুটে ড্রাইভারের কামরার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে হাঁপ ছাড়ছি। এমন সময় সেই ড্রাইভারের সিটের দিকে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সেই মহিলা মূর্তি ওই সিটে বসে আছে, মুখ ভর্তি অজস্র পলিরেখা, ক্ষত চিহ্ন, দগদগে রক্তের ফোঁটা চুঁয়ে বেরোচ্ছে সেই রক্তের ক্ষত স্থান থেকে। সেই মুখটা চিনতে আমার একটু অসুবিধে হলো না। গোকুলের বাড়িতে দেখা সেই পোর্ট্রেটের মলিন মুখটা স্পষ্ট আমার চোখের সামনে ভেসে উঠেছে। সমস্ত শরীর ততক্ষণে অবশ হয়ে এসেছে। প্রাণভয়ে রেল লাইন ধরে সোজা ছুটতে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর ট্রেনের হুইসেলের শব্দ। পিছনে ট্রেন ছেড়ে দিয়েছি, আমি পাগলের মতো ছুটে চলেছি। পিছনের ট্রেনও তখন স্পিড বাড়াচ্ছে।
সহসা আমার এক পা কেউ যেন চেপে ধরলো, আর আমি ছিটকে রেল লাইনের ওপর পড়লাম। মুখ তুলে তাকাতেই দেখলাম একটা বিভৎস কঙ্কাল আমার পা চেপে ধরেছে আর বলছে, ট্রেনটা ততক্ষণ হুইসেল বাজির পিছনে আরো অনেকটা এগিয়ে এসেছে। পশ্চাতে নিশ্চিত মৃত্যুদূত, আর সামনে সেই ভয়ঙ্কর কঙ্কাল মূর্তি। বাঁচার আশায় শরীরের সমস্ত শক্তি এক করে সেই কঙ্কালের সাথে ধস্তাধস্তি শুরু করলাম। প্রথমবারের ধাক্কাটা ব্যর্থ হলেও দ্বিতীয়বারের ধাক্কাটার সাথে সাথে সেই কঙ্কাল ছাল মূর্তিটা ছিটকে পড়লো কিছু দূরে, আর তখনই আমি সেখান থেকে উঠে ফের দৌড়তে শুরু করলাম লাইন ধরে। আরো কিছুটা দৌড়ানোর পর সামনে একটা স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পেয়ে তড়িঘড়ি সেদিকে ছুটে গেলাম। সেখানে পৌঁছতেই ক্লান্ত দেহে সিমেন্টের মেঝের উপর লুটিয়ে পড়লাম। সকালে হাসপাতালে জ্ঞান ফিরতেই সোজা ছুটে গেলাম হেড অফিসে। অফিসারকে আমার সাথে ঘটা সমস্ত ঘটনার বিবরণ দিলাম। অফিসার কিছুক্ষণ চুপ থাকবার পর বলল, এই একই ঘটনা আগে যারা এই পোস্টে এসেছে তাদের সাথেও ঘটেছে, তাই আমি এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম। কিছুদিন আগে জানতে পেরেছিলাম গোকুল এক স্থানীয় ছেলে। ছেলেটা পড়াশোনাতে বেশ ভালো ছিল, আর আঁকাচোকাতেও বেশ পারদর্শী ছিল। ঠিক যেই পোস্টে আজ তুমি করছো ওই পোস্টেই ওর চাকরিটা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক অসৎ অফিসার ওর এই পোস্টে ঘুষ নিয়ে অন্যকে চাকরিটা পাইয়ে দেয়। এই ঘটনার পর ছেলেটা সাইকো মানে পাগল হয়ে যায়। তারপর একদিন ওর একমাত্র অভিভাবক মাকেও খুন করেছিল। এর কিছুদিন পর ও নিজেও রেল লাইনে মাথা দিয়ে সুইসাইড করে। সুইসাইডের আগে ওর মায়ের শেষ ছবিটাও এঁকে গিয়েছিল। এই জন্যেই যাবার আগে তোমায় সাবধান করেছিলাম আর কি। এখন কি চাও, ট্রান্সফার? দেখা যাক।